আজকে এই সেন যদি আওয়ামী লীগের থাকতো, যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলের নেতৃত্বে কি করে দেশ এইরকম একটা ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত হয়? জিয়াউর রহমান কিল্ড হলো, শহীদ হলো। জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি গণতন্ত্র চর্চা করতেন না বেনোভোলেন্ট ডিক্টেটর হতো, সেটা আমরা এখন বলতে পারি না। পুলিশের আইজিপি এসে বলবে সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরা সব ডান্ডা মেরে ঠিক করে দেবো। সিভিল প্রশাসনের মন্ত্রী পরিষদ সচিব, অন্য সচিবরা যারা কাছে যেতে পারে, সব ঠিক আছে। সত্য কথা বলা ভুলে গেছে, কোন পরিবেশ থেকে আসছে, কোন কালচার থেকে আসছে। মিথ্যা মিথ্যা বলাই তার একমাত্র ইয়া, যে তার নাকি একটা সুচিন্তা ফাউন্ডেশন। কি সুচিন্তা ফাউন্ডেশন? এটাকে সবাই বলে কুচিন্তা ফাউন্ডেশন। হাসানের মাধ্যমে আমি আন্দোলনকারী সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সূর্য সন্তান, শ্রমিক, নাগরিক, তাদের কাছে আমাদের একটা অফার রয়েছে। আমাদের সিনিয়র অ্যাডভোকেট জেডাই খান পান্না সাহেব, তার চেম্বার থেকে এবং আমার চেম্বার থেকে, আমাদের চেম্বার থেকে আমরা একটা অফার দিয়েছি। এই ন্যায্য অধিকার আদায়ের যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের, তাদের যদি কোনো লিগ্যাল সাপোর্ট লাগে, জেডাই খান পান্না ভাইয়ের চেম্বার, আমাদের চেম্বার, আরো অনেক চেম্বার আছে রেডি তাদেরকে সর্বোত্তক আইনি সহযোগিতা প্রদান করার জন্য। আমি হৃদয় হাসানকে বলবো, তুমি প্রয়োজনে আমার নাম্বার নিয়ে নিও, যে কোনো লিগাল সাপোর্টের ব্যাপারে, যে কোনো। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি 2টা সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আর্মিতে যাওয়ার আগে পাবলিক এডের ছাত্র ছিলাম, পরে আমি আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার ডিগ্রি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। এখানে যারা শিক্ষার্থী তারা আমাদের প্রাণের মানুষ। আমরা এইটা তোমার মাধ্যমে যাদের লিগাল সাপোর্ট লাগবে, প্লিজ কনভে টু দেম। There are number of chambers, law chambers who are ready to provide you any legal support provided you need that. যে একটি রাজনৈতিক দলের যদি কমিটমেন্ট থাকে জনগণের প্রতি, দেশের প্রতি, দেশের স্বার্থের প্রতি, এবং জাতীয় স্বার্থ যদি তারা বুঝে থাকে, তাহলে রাষ্ট্রকে এইখানে কখনই আওয়ামী লীগ হতো না। আওয়ামী লীগের যে এজেন্ডা, সেই এজেন্ডা যদি আপনি অ্যাসেস করেন, তাহলে তারা অনেক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের চেয়ে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার স্বার্থ তারা বেশি দেখভাল করেছে। সেইটা প্রমাণ হয় এই বক্তব্যের মাধ্যমে, যে যা কিছু ইন্ডিয়াকে দিয়েছি আজীবন মনে রাখবে। আপনাকে কি জনগণ এই ম্যান্ডেট দিয়েছে যে 120টি সমঝোতা স্মারক অথবা চুক্তি করা হয়েছে, সেগুলো তো সাংবিধানিক প্রভিশন অনুযায়ী সংসদে আলোচনা হয় নাই। আমরা বিস্তারিত জানি না, কয়েকটা জানি, এই যে পোর্ট নিয়ে, রাস্তা নিয়ে, টেলিকমিউনিকেশন নিয়ে, রাডার স্টেশন নিয়ে যেগুলো করা হয়েছে, সবগুলা যেগুলো আমাদের নলেজ আসছে, প্রত্যেকটা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়েছে। সো ভবিষ্যৎ সরকারের একটা দায়িত্ব হবে এই চুক্তিগুলো রিভিউ করে জনস্বার্থের বিপক্ষে, দেশের স্বার্থের বিপক্ষে যেগুলো গেছে সব চুক্তি ক্যান্সেল করে দেওয়া, এবং তারা এটা জানে এইটা ক্যান্সেল করা হবে। তো আজকে এই সেন যদি আওয়ামী লীগের থাকতো, যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলের নেতৃত্বে কি করে দেশ এইরকম একটা ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত হয়, যেখানে রাষ্ট্র ব্যক্তিতে রূপান্তর হয়েছে। লুই দ্য 14 বলেছিল, আই অ্যাম দ্য স্টেট। তো সেইটার তো এখন এই 21শ শতাব্দীতে আমরা সেইটার একটা রিয়েল ভার্সন এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, যে এখানে এক ব্যক্তির কথা ছাড়া কোনোভাবে রাষ্ট্র চলে না। আপনি যদি দেখেন যে ফ্রেঞ্চ রেভলিউশনে ডায়মন্ড নেকলেস অ্যাফেয়ার্স নামে একটা ইস্যু আসছিল, একটা আপনার সেই ইস্যুটাই ছিল একটা অন্যতম কারণ, যেখানে জনগণের সম্পত্তি লুট করে লুই দ্য 16 ওয়াইফ খালি ডায়মন্ড নেকলেস কিনতো। মানুষ খুব এগ্রিভ ছিল এখানে। আজকে ফার্দিনান্দ মার্কোসের ওয়াইফ রাষ্ট্রীয় বিমান নিয়ে ফিলিপিন্সের সেন্ট এবং জুতো কিনতে ইটালি চলে যেত। তো আমরাও তো এখানে দেখি স্পেশাল ফ্লাইটে অনেকে চলে। যে কোনো রেভলিউশনের একটা ইমিডিয়েট কারণ থাকে, সেই ইমিডিয়েট কারণটা হলো এখানে এই
কোটা আন্দোলন, যেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। কিন্তু আলটিমেট কারণগুলো কি? সেই আলটিমেট কারণগুলো তো আপনার লো মন্দ, ফ্রান্সের বিখ্যাত সংবাদপত্র লোমান্দে এডিটোরিয়াল লিখে বলেছে যে এইটা হলো যে অপশাসন, দুঃশাসন, লুটপাট, তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান। আপনার বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ যত বিদেশি অ্যাসেসমেন্ট দেখেছেন প্রত্যেকে কিন্তু তাই বলেছে। তো আওয়ামী লীগের যদি সেই সেন্স থাকতো, তারা তো সেটা রিয়েলাইজ করতো যে এইভাবে ক্ষমতায় থাকা উচিত নয়, এইভাবে ক্ষমতায় থাকা যায় না। কি লজ্জা, কি নিকৃষ্ট ইতিহাস তারা সৃষ্টি করেছে। এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আপনি দেখেন যে এত নিম্নমানের নেতৃত্ব এই দেশে আসছে, এক্সেপ্ট আমি মনে করি প্রেসিডেন্ট জিয়া। ইভেন এরশাদ ওয়াজ ফার বেটার, এখন সেটা প্রতীয়মান হয়। এরশাদের নেতৃত্ব বাংলাদেশের এইরকম স্বার্থবিঘ্ন করে নাই, কখনোই সুপ্রিম কোর্টের অ্যাফেয়ার্সে কখনোই ইন্টারভেন করেনি। এখানে মিলন ভাইয়ের খুশি হওয়ার কারণ রয়েছে। আপনি যদি 91 থেকে 2024 অ্যাসেস করেন, অনেকেই এগ্রি করবে। তো কি আমরা দেখলাম, 75 সালে একটা সরকারের পতন হলো, এরপরে জিয়াউর রহমান কিল্ড হলো, শহীদ হলো। জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি গণতন্ত্র চর্চা করতেন না বেনোভোলেন্ট ডিক্টেটর হতো, সেটা আমরা এখন বলতে পারি না, অনুমান করা যায়। এরপরে এরশাদের পতন হলো, 96 সালে বিএনপির পতন হলো, 2001 সালে আওয়ামী লীগের পতন হলো, আবার 2006-এ বিএনপির পতন হলো, এখন আওয়ামী লীগ পতনের মুখে। তো 53 বছর স্বাধীনতায় বাংলাদেশে এই নেতৃত্ব আসলো না যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে সেখানে ভায়োলেন্সের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়। তো আওয়ামী লীগের একটা লোক নাই, আছে, কিন্তু ওই যে তৈলাক্ত বাস, এই যে তৈল মর্দনকারী যে নেতৃত্বের জায়গাটা আপনি এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনাকে বাস্তবতা থেকে এক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। আপনাকে আপনার ইন্টেলিজেন্স যা বলবে সব ঠিক আছে, জনগণ খুব এইটা পছন্দ করতেছে, এই সমস্ত অন্যায় করে অন্যায়কারীকে না ধরলে, জামাত বিএনপির উপর দোষ চাপাই দিলে মানুষ খুব খুশি হবে, চেতনার বটি, চেতনার বটি। তো আপনাকে এরশাদ মনে আছে, এরশাদ সাহেবের পতনের সময় মওদুদ সাহেব বলেছিল, পতনের 1 ঘন্টা আগে এসেও ইন্টেলিজেন্স সংস্থা বলে গেছে যে স্যার সবকিছু ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টেলিজেন্স। কারণ ওই রকম কথা না বললে যারা ইন্টেলিজেন্সের ডিউটি করে তাদেরও অনেক সময় চাকরি থাকে না। আমি চাক্ষুষ ব্যক্তিগতভাবে আই এম এক্সপিরিয়েন্স, অনেক হেড অফ দ্য ইন্টেলিজেন্সের সাথে প্রাইভেটলি কথা বলে। এরপরে পুলিশের আইজিপি এসে বলবে সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরা সব ডান্ডা মেরে ঠিক করে দেবো। সিভিল প্রশাসনের মন্ত্রী পরিষদ সচিব, অন্য সচিবরা যারা কাছে যেতে পারে সব ঠিক আছে, নেতা নেত্রী যারা আওয়ামী লীগের সব ঠিক আছে, কোন এইভাবেই আমাদের চলতে হবে। এরপরে আপনার যে আসবে অঙ্গ সংগঠন তারা বলবে সব ঠিক আছে। তো এমন একটা সিচুয়েশন সৃষ্টি করে যে উনি যে ভুলগুলো করে, উনি সরকার প্রধান বা দলের প্রধান যে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণের সেন্টিমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওভার দ্য পিরিয়ড অফ টাইম এখান থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। সো আপনি এই সিচুয়েশন কেন সৃষ্টি করেন যে আপনি বিচ্ছিন্ন হয়ে যান? সো দুর্ভাগ্য এই জাতির যে এখানে নিকৃষ্ট মানের নেতৃত্ব আসছে, যে নেতৃত্ব কখনই এই অ্যাসেস করে না যে আমেরিকা কেন 2 টার্মের বেশি প্রেসিডেন্টকে অ্যালাউ করে নাই, পৃথিবীর বিভিন্ন দেশে কেন এই প্রভিশন করেছে 50%-এর উপরে যদি ভোট না পায় তাহলে আবার সেকেন্ড রাউন্ড তাদের ইলেকশন করতে হয়, 50%-এর উপরে ম্যান্ডেট থাকতে হয়। তো আওয়ামী লীগের কি একটা লোক নাই যে কোনো নির্বাচন এখানে হচ্ছে না বলার? একটা লোক নাই? ডেফিনেটলি দেয়ার আর মেনি যারা বুঝে যে কোনো ইলেকশন হচ্ছে না। ইলেকশন সিস্টেমটা আপনি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেললেন। কিন্তু হার মাস্টার ভয়েস, উনি যেটা পছন্দ করে, আওয়ামী লীগ করে লুটপাট করতে হলে একই টোনে কথা বলতে হয়। তো এইভাবে তো পতন তো আপনি ঘটিয়েছেন। আওয়ামী লীগের এই দুর্বৃত্তে তো ফ্যামিলি কথা বাদ দিলে এই একজন সালমান এফ রহমান, একজন আইনমন্ত্রী, এই কুমড়ো পটাশ, এনাকে এবার একজন শিক্ষক, এই তথ্য প্রতিমন্ত্রী, এর ডাকনাম হয়ে গেছে কুমড়ো পটাশ, এনাকে এবার একটা শিক্ষক। একটা শিক্ষক কিভাবে এত মিথ্যা কথা বলে?
মানে মিথ্যা ট্রেনিংটা সে নিল কোথায়? মানে সত্য কথা বলা ভুলে গেছে, কোন পরিবেশ থেকে আসছে, কোন কালচার থেকে আসছে। মিথ্যা মিথ্যা বলাই তার একমাত্র ইয়া, যে তার নাকি একটা সুচিন্তা ফাউন্ডেশন। কি সুচিন্তা ফাউন্ডেশন? এটাকে সবাই বলে কুচিন্তা ফাউন্ডেশন, যেখানে অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রহীনতার কথা বলে না, যেখানে লুটপাটের কথা বলে না, যেখানে ব্যাংক মানি লন্ডারিং কথা বলে না। তো আজকে এই পরিস্থিতি কে সৃষ্টি করেছে? এটা তো আওয়ামী লীগ সৃষ্টি করেছে। তো আওয়ামী লীগ এমন পরিস্থিতি সৃষ্টি করছে যে ইট ইজ সেলফ ডিস্ট্রাকশন। তো শুধু তাদের তো সেলফ ডিস্ট্রাকশন, এটা এখন এই জনগণ সাফার করছে, দেশ সাফার করছে। তো এইখান থেকে আমি আপনাকে আর একটু লাস্ট দুইটা কথা বলে যে আমি আল জাজিরাতে দেখলাম। আপনার কাছে একজন প্রশ্ন করেছে যে যেই অপরাধে জামাতকে নিষিদ্ধ করতে চায় সেই অপরাধে এখন আমাদের যে এখন বর্তমান সরকারি দল, সেই দলকেও নিষিদ্ধ করা যায় কিনা একই লজিকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে সন্ত্রাস দমনের যে ধারাটা ব্যবহার করে ইয়ে করছে, সেইটা তো সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে আওয়ামী লীগের জন্য। শুধু এইটা না, এখানেও দেখেন একটা বৈষম্য করেছে। কি বৈষম্য? আপনি ব্লেম করেন জামাত বিএনপি, তাহলে আপনি জামাতকে করলেন, তার মানে তাহলে বিএনপি কে আপনি ইমিউনিটি দিয়েছেন, অথবা ভবিষ্যতে আপনি সুযোগ রেখে দিলেন। তো আশ্চর্য হবেন না হঠাৎ করে যদি রয়ের বুদ্ধিতে বিএনপি কে ব্যান্ড করে, আশ্চর্য হবেন না। দে ক্যান ডু এনিথিং। এ টাইরেন্ট, এ ফ্যাসিস্ট ক্যান মেক এনি ডিসিশন। তাদের কোনো রিজন দরকার হয় না, কোনো কোনো কারণের দরকার হয় না, তাদেরকে কেউ যদি পরামর্শ দেয়। তো আজকে দেশটাকে এই জায়গায় কে নিল? এই প্রজেক্টটা কার ছিল? ওইখানে হলো ইতিহাস যে পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে, বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ইন্ডিয়ার কবলে চলে না যায়, ইন্ডিয়ার নিয়ন্ত্রণে না যায়, সেইটা তো অনেক আগেই অনেকে বলে গেছে। তো সেই আশঙ্কা তো এখন সত্য হচ্ছে যে আজকে বাংলাদেশ যদি অচল অবস্থা থাকে, বাংলাদেশে যদি ইনস্টেবিলিটি থাকে, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে সরকারে থাকার জন্য ইন্ডিয়ার সাপোর্ট দরকার। ইন্ডিয়া এই সিচুয়েশন সৃষ্টি করতে চেয়েছিল, ক্ষমতায় যারা আছে তারা ইন্ডিয়ার মুখাপেক্ষী থাকবে, ক্ষমতার বাইরে যারা আছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইন্ডিয়ার মুখাপেক্ষী থাকবে। তাহলে আজকে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য একটা দল নাই। আওয়ামী লীগ গত 16 বছর ধরে হিন্দুত্ববাদী সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। বিএনপি সহ মিলনবাদ দল সহ কেউ তো সেটা বিপক্ষে অবস্থান নিচ্ছে না। তাহলে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো চলে গেছে রয়ের কবজায়, ইন্ডিয়ার কবজায়। রয়ের এ টিম, বি টিম, সি টিম। জনস্বার্থে কথা বলার দল কোথায়? মুসলিম জাতীয়তাবাদকে সংরক্ষণ, প্রোটেকশন, প্রমোশন এবং সেইটাকে সামনে আনা, সেই দলটা কোথায়? সেই দল তো নাই বাংলাদেশে। তো এই জায়গাটায় কারা নিল? এই আমাদের নির্দিষ্ট পলিটিশিয়ানরা, ব্যক্তি স্বার্থে মূলত। সেইখানে আমি আল জাজিরায় যে খবরটা দেখলাম যে মোহাম্মদপুরের কোন এলাকায় পাকা রাস্তায় শুয়ে আর্মি ফায়ার করছে, সেখানে একজন ম্যাজিস্ট্রেট দেখা গেল, একজন পুলিশ অফিসার দেখা গেল। আর অ্যাসোসিয়েট প্রেসে আমরা একটা খবর দেখলাম যে বিডিআর এর একজন র্যাঙ্ক করা একজন অফিসার স্টার্নিং পজিশনে বসে ফায়ার করছে। তো আমি এই যে অফিসাররা এগুলো করেছে, আই ফিল পিটি ফর দেম, পিটি। কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করি। আমি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে 3টি মামলার ডিফেন্স কাউন্সিল ছিলাম। এই মুহূর্তে একটা মামলা চলছে 1971 সালের 28শে মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে জনতা মার্চ করেছিল। সেইখানে প্রসিকিউশনের কেস হলো 500 নিহত হয়েছে, 5 শতাধিক। সেইখানে সেই সময় মেজর ওয়াহিদ নামে আর্মার্ড কোরের একজন অফিসার, ওইখানে আর্মার্ড একটা ব্যাটালিয়ন ছিল, সেই ব্যাটালিয়নের এডজুটেন্ট ছিল। 50 বছর পরে সে এখন এই যুদ্ধবিরোধী ট্রাইব্যুনালে ট্রায়াল ফেস করছে, গত 5 বছর ধরে জেলে। এই ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে ডকুমেন্টারি গুলো সৃষ্টি হয়ে গেল, যে সমস্ত অফিসার এই কাজ করেছে, আমি এখনো বিশ্বাস করতে চাই এইটা অসত্য। কিন্তু এটা বাই এনি ডেফিনেশন, বাই এনি অ্যাকাউন্ট, দিস ইজ অলসো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস। কনভেনশনাল আর্মি ক্যানট ফায়ার অন ডিজার্ভ পিপল। এখানে আইভিপিডি এখন ভিতর থেকে কি হয় যে অফিসারকে ওইখানে ডিপ্লয় করা হয়েছে, এই নাম
বিএ নাম্বার সব এখন আমাদের কাছে অনেকে তথ্য দিচ্ছে। হয়তো সেই অফিসারকে বলা হয়েছে তোমার প্রমোশন সামনে, তুমি এইটা করলে তুমি রেজিমের কাছাকাছি চলে যাবা। বিডিআর এর যে অফিসারটা ফায়ার করলো, বাট আই রিয়েলি ফিল পিটি ফর দোজ অফিসার্স এন্ড ফর দেয়ার ফ্যামিলি। তাদের ভবিষ্যতে মেজর ওয়াহিদের মতো যে তারা ট্রায়াল ফেস করবে না, দেয়ার ইজ নো গ্যারান্টি। এইখানে যারা ইউনিফর্ম পরে ডিউটি করছে তাদের এই রুলটা মনে রাখতে হবে, ইল্লিগাল কোনো আদেশ মানতে তারা বাধ্য নয়। প্লিজ সেভ ইয়োরসেলফ। আজকে প্রত্যেকটা সরকার প্রতিবারই একটা সরকারকে আন্দোলন করে সরাতে হবে, আর প্রতিবারই এই জনগণের প্রতিষ্ঠান আর্মি, বিডিআর, পুলিশ সবাইকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেয় প্রতিবার। এর সাথে সময় হলো এই বেগম বিজিয়ার পতনের সময় হলো, আওয়ামী লীগের পতনের সময়। কেন আমাদের এই দেশ, কেন আপনি একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পথ করতে পারেন না? এত নিকৃষ্ট পলিটিক্যাল লিডার এই দেশে কোত্থেকে আসলো? ভালো নেতা কেন আসছে না? সেই দিকে জনগণকে আপনার ধাবিত হবে, এবং সেইখানে আমরা আশার আলো দেখি যখন আমাদের ছাত্ররা বলে এই দেশ কারো ভাবেন না। ওই যে ইন্ডিয়ান একাডেমি বলে মোদীকে যে বলতে পারে পার্লামেন্টে, ইয়া দেশকে তোর বাপ নেই হে। আজকে আমাদের ছাত্ররা একই স্লোগান চলেছে, স্বাধীনতার চেতনা এই দেশ কারো বাপের নয়, রক্ত শহীদের কেনা স্বাধীনতা দেশ কারো বাপের নয়। প্রত্যেকটা সচেতন নাগরিকের এই স্লোগান তুলতে হবে। ধন্যবাদ।